হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। সকলকেই গুড মর্নিং। আচ্ছা, সকলকেই বলি, অনেকেই আমাকে মেসেজ করছেন যে আপনি দিদি সকালে তো ভিডিওটা বানান, আমাদের হাতে সন্ধে পরে বা একদিন দুদিন পরে হয়তো ভিডিওটা আমাদের হাতে পড়ে, তাহলে কি সেই সময় কি আমরা ভিডিওটা দেখতে পারি? একদমই। যখন যার কাছে ভিডিওটা যাচ্ছে, সেটা ইউটিউবের মাধ্যম থেকেই হোক বা ফেসবুকের মাধ্যম থেকেই হোক, আপনি এটাই জানবেন যে আপনাকে ইউনিভার্স সেই সময় মেসেজটা দিচ্ছে, তাই আপনি আমার ভিডিওটা সেই সময় দেখছেন। ঠিক আছে, যে কোনো মুহূর্তে বা 2-4 দিন পর বা 1 মাস পরেও যদি আপনার কাছে ভিডিওটা পৌঁছায়, তো সেটা আপনার কাছে ইউনিভার্স চেয়েছে বলেই তাই আপনি দেখছেন। আচ্ছা, প্রথমেই বলে দিই, এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং। 65 to 75% রেজোনেট করবে, যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাদবাকিটা লেট গো করে দেবেন। আচ্ছা, পার্সোনাল রিডিংয়ের জন্য যারা ইউটিউব থেকে দেখবেন, আমার ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া রয়েছে। যারা ফেসবুক থেকে দেখবেন, 9875365900, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। পার্সোনাল রিডিং কিন্তু ফ্রিতে হয় না, চার্জ দিতে হয়। ঠিক আছে, কেউ রিকোয়েস্ট করবেন না যে পার্সোনাল রিডিং ফ্রিতে করার জন্য, পারবো না, সরি বলে দিলাম। আচ্ছা, আজকে একটা ছোট্ট ঘটনা আপনাদের কাছে শেয়ার করতে চাই, কারণ এটা না আমার মাথার মধ্যে আজ 15 থেকে 16 দিন ঘুরছে, আমি এটাকে বের করতে পারছি না। তাই আমি আপনাদের সামনে সেই ঘটনার ছোট্ট একটুখানি বলতে চাই। আজ কয়েকদিন আগে, 15-16 দিন আগে আর কি, একটা রিডিং করলাম। হঠাৎ করে একজন বিবাহিত মহিলা আমাকে ফোন করলেন। তখন আমি ছিলাম না বাড়িতে, ঠিক আছে, তখন আমি ছিলাম অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বরে। জাস্ট আমার গাড়িটা পার্কিং হয়েছে, সেই সময় কল ঢোকে যে আমার সংসারটা ভেঙে গেছে দিদিভাই, একটুখানি আমি রিডিং নিতে চাই, আমার হাজব্যান্ডের কারেন্ট ফিলিংস আমার জন্য কী আছে। বললাম এই মুহূর্তে আমি নেই, জাস্ট এই মাত্র আমার কারটা পার্কিং হয়েছে পার্কিং জোনে, আমি নেক্সট ডেতে আপনি আমাকে কল করুন, আমি ডিটেলসটা আপনাকে বলব। নেক্সট দিনে উনি আমাকে কন্ট্যাক্ট করলেন, কারেন্ট ফিলিংস, উনি অনেক কিছু বললেন এবং এত কান্নাকাটি করছেন, ওনার অর্ধেক কথা না আমি শুনতেও পাচ্ছি না, বুঝতেও পারছি না। ওনার নাক টাক সব মানে জাম হয়ে গেছে, ওনার মানে গলার ভয়েস পুরো একদম মানে বিভৎস। ওনার কথাগুলো শোনার জন্য আমাকে প্রচণ্ড পরিমাণে মনোযোগ দিয়ে সমস্ত কথাগুলো শুনতে হয়েছে। তো আমি লাস্ট ওনাকে একটা কথা বলেছিলাম, ওনার কি হবে না হবে ইন ফিউচার, রিলেশনটা টিকবে কি না টিকবে, সে সমস্ত ডিটেলস আমি ওনাকে বলেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি না। তো ওনাকে লাস্ট একটা কথা আমি বলেছিলাম যে প্লিজ আমাকে একটু জানাবেন, যদি কিছু মনে না করেন, কি কারণে আপনাদের মধ্যে ঝামেলাটা হলো, যদি কিছু মনে না করেন, যে কারো পার্সোনাল ব্যাপারে আমার ইন্টারফেয়ার করা ঠিক না, বাট একটুখানি বলবেন। আপনি এত কাঁদছেন, আপনার এত মানে কিছু আমি শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি না। এবং যখন সে কাঁদছে না, আমার ভিতরেও নিজের সত্যি কথা বলতে মানে একদম বলছি, ভিতরে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিলো, কারণ সংসার ভেঙে যাওয়ার ব্যাপার নিয়ে যখন কেউ রিডিং করতে আসে না, সত্যি মন থেকে বলছি আমার ভীষণ কষ্ট হয়। কারণ একটা ছেলে মেয়ের ভবিষ্যৎ জুড়ে থাকে, বাবা মার সমস্ত কিছু সেখানে আশা আকাঙ্ক্ষা জুড়ে থাকে। একটা সংসার ভেঙে যাওয়া মানে অনেকগুলো দিক থেকে ক্ষতিই হয়, আমার এটাই মনে হয়, অনেকগুলো দিক থেকে ক্ষতিই হয়। জানি না আপনাদের কি মনে হয়, সংসার ভেঙে যাওয়াটা আমার কাছে ঠিক পজিটিভ বলে মনে হয় না। তো আমি বলছি আমার নিজেরই এখন সত্যি কথা বলতে, কারা বুঝতে পারছেন জানি না, আমার গলাটা না মানে কাঁপছে, আমার মানে চোখ থেকে জল চলে আসছে, মানে সেই মেয়েটির কথা ভেবে। আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন কি না জানি না, সেই মেয়েটির কথা ভেবে না আমার কষ্ট হচ্ছে। কী কারণে সংসারটা ভাঙলো, আমরা সকলেই জানি যে কম বেশি আমরা সকলেই একটু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাই। ছেলেটি মা লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা ছেলেটার হাতে দিয়ে দেয়, বৌমা লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা কেন ছেলের হাতে দেয় না? কেন দেয় না আমি জিজ্ঞাসা করলাম। যদি দিলেই সমস্যার সমাধান হয়ে যেত, তুমি তো দিতে পারতে, কি এমন আর ছিল, একটু দিতে পারতে যদি সংসারটা তোমার টিকে যেত। বললো দিদি ভাই, আমি বিয়ের আগে একটা চাকরি করতাম, সেখানে 35 থেকে 36 হাজার টাকার মতো আমি স্যালারি পেতাম। আমার লাভ ম্যারেজ, আমি বাড়িতে কন্টিনিউ যাতায়াত করতাম ছেলেটির বাড়িতে, এবং বিয়ের আগে থেকেই আমাকে বলা হয়েছিল যে এই চাকরিটা তুমি কন্টিনিউ করবে, বিয়ের পর তোমার কোনো সমস্যা হবে না। বিয়ের কিছুদিন আমি চাকরিটা কন্টিনিউ করছিলাম, ঠিক চলছিল।
হঠাৎ করে বলা হলো চাকরিটা আর করা যাবে না, আমার বাড়ির বউ চাকরি করতে পারবে না। তাই চাকরিটা, সংসার বাঁচাবার জন্য চাকরিটা আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, কিন্তু আমার বাবা মার, আমি একটা মাত্র সন্তান, আমার বাবা এই মুহূর্তে সেরকম কিছু আর্ন করে না, কিছু জমানোর ব্যাংক ব্যালেন্স আছে, সেখান থেকে একটা মাস গেলে একটা টাকা পায়, সেখান থেকে কোনো রকমে বাবা মার চলে যায়। শুধু সংসার বাঁচাবার জন্য আমি চাকরিটা ছেড়েছিলাম, আমার সংসার। তো ওই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা আমি মাসে বাবা মার হাতে তুলে দিই। আমি বুঝে উঠতে পারি না এটাও সংসার ভাঙার কারণ হয়। আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। তো এখান থেকে আমি ওনাকে বলেছিলাম, শুধুই কি শাশুড়ি মাই আপনাকে এটা বলেছিল? বললো না, আমার কিছু রিলেটিভ ছিল যারা প্রথম থেকে, আমি চাকরি করতাম, আমার শাশুড়িমা প্রথমে অবজেকশন দেয়নি, আমি চাকরি করতাম, প্রথমটা মেনে নেওয়া ছিল। কিছু কিছু রিলেটিভ ছিল যারা সেটা পছন্দ করতো না। আমি দেখেছি এই কিছু কিছু জিনিস আছে, কেউ খারাপ মাইন্ডে নেবেন না প্লিজ। আমার খুব ও মেয়েটির কথাটা আজকেও মনে পড়েছে বলে আজকেই আমি ভিডিওটা করার জন্য চিন্তা ভাবনা করলাম, একটু আপনারা জানুন। আমি দেখেছি কোনো হোম বেকার কেক বানায়, তার শাশুড়ি তাকে কিন্তু হেল্প করে, তার বাসনপত্র ধুয়েও দেয়। এটা আমি নিজে চোখে অনেক জায়গা থেকে দেখেছি, শুনেওছি। ঠিক আছে, আমার কিছু কিছু অভিজ্ঞতা এখানে হয়েছে। কিন্তু কিছু আত্মীয় স্বজন তাকে বলছে, কেন বৌমাকে করতে দিস, একদম বৌমাকে করতে দিবি না। এখান থেকে কি হয়, সেই একটা নেগেটিভ থট কিন্তু চলে যায়। আর আমাদের এই কাজটাই কিন্তু পজিটিভ এনার্জির সাথে, সেই নেগেটিভিটিটাই কিন্তু সেই শাশুড়ি মার মাথায় কিন্তু ঢুকে গেল। কেউ হয়তো বিউটিশিয়ানের কাজ করেন, হয়তো শাশুড়ি মা একটু তার ব্লেন্ডারটা ধুয়ে দিলেন, খুব কি অসুবিধে, তাকে একটু একটু কাজে হেল্প করলেন। সত্যিই কি আজকে যদি মা মেয়ের সম্পর্ক হতো, এটাই তো হতো। শাশুড়ি মার সাথে আমরা শুনেছি মা ঠাকুমার আমল থেকেই সবার সাথে অ্যাডজাস্টমেন্টের একটু হলেও প্রবলেম হয়, কিন্তু একটা শাশুড়ি মাও জানেন ওটা আমার বাড়ির বৌমা। আর একটা বাড়ির মেয়ে যখন বিয়ে করে যায়, হাজার প্রবলেমের মধ্যেও সে জানে ওটা আমার সংসার, আমাকেই কিন্তু দেখতে হবে। কিন্তু এই থার্ড পার্টিগুলো কেন আপনারা ইনভলভ হন, সংসারটা ভেঙে খান খান হয়ে যায়। পারবেন যে সংসারটা ভেঙে গেছে জুড়ে দিতে? আজকে সেটাই দেখে নেব। আপনার সংসারটা তো এরকম থার্ড পার্টির জন্য আপনার শাশুড়ি মার মাথাটাকে কামড়ে কামড়ে সংসারটাকে ভেঙে খান খান করে দেওয়া হয়েছে, আর পজিটিভিটি কিছু নেই। সেই মানুষটার উদ্দেশ্য কি ছিল? আপনার শাশুড়ি মাকে যে নেগেটিভ থটগুলো যে পাঠানো, নেগেটিভিটির মধ্যে ফেলা হয়েছে, তার উদ্দেশ্য কি ছিল, সে কেন এরকম করেছে? তাই যাদের মনে হচ্ছে যে সেই মানুষটা, সেই মানুষের নামটা 3 বার মনে মনে করুন আর রিডিংটা দেখতে থাকুন। 1176 হর হর মহাদেব ক্লেম করতে ভুলবেন না, কারণ আপনি যত পজিটিভ এনার্জির সাথে যুক্ত হবেন, পজিটিভিটির মধ্যে যুক্ত হবেন, ইউনিভার্স আপনাকে ব্লেসিং দেবে। এটা সকলেই দেখতে পারেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই দেখুন, সকলেই ক্লেম করুন। ঠিক আছে, তো আজকে দেখে নেব সেই মানুষটি কেন আপনার শাশুড়ি মাকে নেগেটিভ থটের মধ্যে পাঠিয়েছিল বা নেগেটিভিটি কেন করেছিল, তার উদ্দেশ্য কি ছিল। দেখে নেব তার উদ্দেশ্য কি ছিল। দেখুন, ভালো ছিলেন আপনারা, ভালো ছিলেন, সংসারে টুকটাক ঝামেলা হতেই থাকে, এটা হতেই থাকে, এটা কোনো ব্যাপার না, সব সংসারই হয় কম বেশি। কিন্তু আপনারা যে ভালো ছিলেন না, তা সহ্য হচ্ছিল না। দেখে নিন, আপনারা যে ভালো ছিলেন তা সহ্য হচ্ছিল না, তার মনের মধ্যে খুব জেলাস ফিল হচ্ছিল, খুব জেলাস ফিল হচ্ছিল। এবং সেই মহিলাটি আপনার সংসারে খুব স্ট্রিক্টলিভাবে ডিসিশান, আপনার আনন্দগুলো তার ভালো লাগছিল না, আপনাদের আনন্দ, আপনাদের সুখ তার ভালো লাগছিল না। সেই জন্য দেখে নিন, সে থার্ড পার্টির মতো এন্ট্রি নিয়ে নিয়েছে। আর কি কিছু বলার আছে? এই কার্ডটা দেখে নিন, একদম ফ্যামিলিগত ম্যাটার্স থেকে থার্ড পার্টির মতো এন্ট্রি সে নিয়ে নিয়েছে।